ইয়েস, আমি জানতাম যে এমন কিছু যদি একবার হয় তাহলেই খেলা জমে যাবে। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করতেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সরকারকে। এদিকে সেনা ক্যাম্পে আছে শেখ হাসিনা, সারা দেশে উত্তেজনামূলক পরিবেশ বিরাজ করছে। সেনাপ্রধানের ষড়যন্ত্রে আওয়ামী লীগের বিজয় হচ্ছে, ডক্টর ইউনূসের কপালপুরে। কি হবে এবার এই বাংলাদেশে? মুহূর্তেই ক্ষমতার পালাবদল হয়েছে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে একে প্রতিহত করার জন্য। ডক্টর ইউনূস আজকে যে কথাটা বলেছেন আমি বলি, গতকাল যে কথাটা বলেছেন ওই ছাত্রদের কথা উনি মুক্তি বলেছেন। ডক্টর ইউনূসকে একদিন এই দেশের মানুষের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আন্দোলন শুধু ছাত্ররা করে নাই, এই দেশের মানুষ আন্দোলন, গরিব সাধারণ মানুষ রিকশাকে। এটা নিয়ে যারা ইউনূস হেটার্স আছেন তারা একটার পর একটা ভিডিও করছেন, বিভিন্ন ভাবে ইউনূস সরকারকে দোষারোপ করছেন এবং বলতে চাচ্ছেন যে ইউনূস সাহেবের এই কথাটা উনি বলছেন আজকে প্রথম, কিন্তু উনার লোকজন উনাকে অনেক আগে থেকেই বলে এসছে। যেমনটি আসে মে মাসে, এই মে মাসেই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও নড়েচড়ে পড়বে। বাংলাদেশ রাজনীতির এক যুগ সন্ধিক্ষণ অতিক্রম করবে এই মে মাস। এদিকে আবার যে কোনো সময় বিদায় নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ডক্টর ইউনূসের বিপক্ষে যুদ্ধের ডাক দিয়েছে আওয়ামী লীগ। গোপন গোয়েন্দা সূত্র জানায়, ঢাকার বস্তিতে গোপনে আত্মগোপনে আছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা। যে কোনো সময় ভয়াবহ হামলা করতে পারে আওয়ামী লীগ। 5 আগস্টের মতো ভয়াবহ পরিস্থিতি ঘটানোরও আদেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা ভিন্ন ইস্যু, তবে আমি যে তথ্য পেলাম আমার একটা সোর্সের মাধ্যমে, হাসনাত এবং সার্জিস কোন রকম ভাবে দেশের বাইরে চলে যাওয়ার জন্য পায়তারা চালাচ্ছে, কিন্তু কোনো প্রকার প্রক্রিয়া তারা করতে পারছে না। সেনাবাহিনীর পক্ষ থেকে মনে হয় কোনো একটা নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, সারা দেশে এখন নিষেধাজ্ঞা রয়েছে, দেশ থেকে কেউই পালাতে পারবে না। দর্শক শ্রোতা, ইতিমধ্যে শেখ হাসিনার বিশাল একটি প্রত্যাবর্তন হয়, তার পরিকল্পনা বাস্তবে রূপ নেয়। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা হয়, ডক্টর ইউনূসের বিষয়ে, ডক্টর ইউনূসের বক্তব্যের বিষয়ে, এইসব নিয়ে সবাই আলোচনা করে, সমালোচনা করে। অনেকে তো রাজপথে নেমে যায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা তার দেশে আসা, তার বিভিন্ন পরিকল্পনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ আসে। এই ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সম্পূর্ণ ভিডিওতে। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য যে নিউজগুলো রেডি করেছি সেই ইম্পর্টেন্ট নিউজগুলো আগে দেখে আসি। এবার ফের আবারও ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে লাঠিসোঁটা হাতে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আওয়ামী লীগ যেন ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও জেগে উঠবে, এত সহজে শেষ হয়ে যাবে না। লেগেছে রক্তে আগুন লেগেছে, কেবলের মুজিব নাই, মুজিব সারা বাংলায়। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এমন স্লোগানে কাঁপলো ময়মনসিংহের রাজপথ। পরিবেশ দেখে মনে হচ্ছে সারা দেশের আওয়ামী লীগ যেন ময়মনসিংহের এক জায়গায় এসে জড়ো হয়েছে। সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে আওয়ামী লীগের নেতা কর্মীদের অস্বাভাবিকভাবে এমন উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কি প্রকৃতপক্ষে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন, নাকি ওনার অন্য কোনো পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে ঘিরে? এই প্রশ্নটি যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঢালাওভাবে প্রচারিত হচ্ছে বিগত দিন থেকে, ঠিক একইভাবে আরেকটি জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, এবং সেটি হচ্ছে পরবর্তী টার্গেট কি তাহলে বাংলাদেশের বহুল আলোচিত সেন্ট মার্টিন। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে, তার মানে এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বলার দরকার বলে ফেলে। ডক্টর ইউনূস আজকে যে কথাটা বলেছেন আমি বলি, গতকাল যে কথাটা বলেছেন ওই ছাত্রদের কথা উনি মুক্তি বলেছেন। ডক্টর ইউনূসকে একদিন এই দেশের মানুষের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আন্দোলন শুধু ছাত্ররা করে নাই, এই দেশের মানুষ আন্দোলন, গরিব সাধারণ মানুষ রিকশাকে আন্দোলন করেছিল। উনি বললেন ছাত্রদের অ্যাপয়েন্টেড, এটা লজ্জার বিষয়। এক শ্রেণিক সামরিক আমলা এমন ভাবে আওয়ামী লীগের প্রশংসা গাইতো, যে কারণে আওয়ামী লীগ বিভ্রান্ত হতো, মানে বারবার এদের কারণে আওয়ামী লীগের পতনটা হবে। এখন ওই সুর আবার দেখতে পাচ্ছি। ইউনূস সরকারকে ডুবানোর জন্য এই শ্রেণীর মানুষ উঠে উঠে গেছে। একটা লোককে অনির্দিষ্টভাবে কতদিন রাখবে? এই যে কথাগুলি তারা বললেন, একবার কি ভেবে দেখলেন? তারা কথা বলে গেলেন, বিএনপির বিরুদ্ধে অভিযোগ নেওয়ার চেষ্টা করলেন। সরকার আছে ক্ষমতায়, ইউনূস সরকার ক্ষমতায়, তারা আওয়ামী লীগকে বের করে তিরিশটা ঘোষণা করুন। উনি কোন ভাবে করেন? আজকে তো মিছিল হওয়ার কথা ছিল। তাহলে ইউনূস সরকার যখন বললেন, ইউনূস সরকার বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি না যাবে তাদের সিদ্ধান্ত, তারা তখন বলেনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পদযাত্রা হচ্ছিল। কারণ উনি এই কথা বলেন কিভাবে? উনাদের বলা হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে অপশাসন দুঃশাসন করেছে, 2000 মানুষকে শহীদ করেছে, আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নই ওঠে না। উনি আওয়ামী লীগের পক্ষে ছেড়ে দিলেন। আর দোষ হবে বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আপনি নিষিদ্ধ করেন, কারণ বিএনপিকে মিছিল করে আওয়ামী লীগের পক্ষে না, অবশ্যই করুন না।
কিন্তু অন্যান্য দলগুলো তো বলছে সরাসরি যে হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আপনারা তো বলছেন যে সরকার করুক, আমরা চাই না। এই যে আমরা চাই না বলছেন, অন্যান্য দল বিএনপিতে একা না, মানে এক জিনিস না, আমরা একটা দায়িত্বশীল দল। আজকে এই যে কিছু কিছু লোক না বুঝে বলে বিএনপি নির্বাচন ভোট করতে, ভোট করেন না কেন, ভয় পান কেন? বিএনপি চাঁদাবাজি করতেছে, টেম্পো দল করছে, লুটপাট করতেছে, তো ভোট দেন না কেন? মানে ভোট দিবে না বিএনপিকে, আপনারা চলে আসবেন। কথা বুঝে না বুঝে বলার দরকার বলে ফেলে। হ্যাঁ, তারপরে 36 দিন আন্দোলন আমরা তাদেরকে এক্সাম করিনি। আপনারা কি চান যে আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে বা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এই সিদ্ধান্ত কে নিবে? না না, আওয়ামী লীগের ফিরে সরকার সিদ্ধান্ত দিক, সরকার সিদ্ধান্ত দিক, অসুবিধা আমাদের, আমরা না করতে যাচ্ছি না, আমাদের ঘাড়ে বোঝাবেন কেন? আজকে আওয়ামী লীগ বিএনপিতে বলা যাবে সবগুলো দল তাদের অবস্থান বলে দিয়েছে, শুধুমাত্র বিএনপি ছাড়া। না, সবগুলি দল নিষিদ্ধ করে দিক সরকার, করে না কেন, করে না কেন? আবার নিজেই বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, আওয়ামী লীগের সিদ্ধান্ত, কথা বলুন কেন? উনি ওনাদের বলা উচিত যে না, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, পরিষ্কার কথা বলে দিতে হলো। এত খেলার দরকারটা কি? আরেকটা কথা, এই যে ছাত্রদের সাথে আমরা তাদের বিরুদ্ধে বলবো কেন? তারা এখনো, তাদের দল এখনো রেজিস্ট্রেশন পায় নাই, এখন তারা বিএনপির মধ্যে একটা দলকে যাতা বলে, আমরা তো তাদের দল কেন বলবো? তারা তো আমাদের প্রতিদ্বন্দ্বী না, আমরা তো তাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না। এখন বাংলাদেশে যারা রাজনৈতিক দল করে, আপনি দেখান তো, একটা দলকে দেখান তো তাদের অতীত আছে, বলেন স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আছে, দেশ গড়ার ক্ষেত্রে তাদের অবদান আছে, বলেন তো, দেখান তো একটা দল। আজকে দল কিছুই করে না বিএনপি। এই দেশে আজকে ইরিগেশন বলেন, এই যে আজকে বিদেশে যারা ওখানে বসে বসে এই যে প্রশ্ন করতেছে, এই বিদেশে যাওয়ার ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারা যে আচরণ শুরু করেছে, সেই আচরণের সঙ্গে এবং ডক্টর ইউনূস আজকে যে কথাটা বলেছেন, আমি বলি, গতকাল যে কথাটা বলেছেন, ওই ছাত্রদের কথা উনি মুক্তি বলেছেন। ডক্টর ইউনূসকে একদিন এই দেশের মানুষের কাছে অবশ্যই দাবি করতে হবে। আন্দোলন শুধু ছাত্ররা করে নাই, এই দেশের মানুষ আন্দোলন, গরিব সাধারণ মানুষ, রিক্সা খেটে মানুষ আন্দোলন করেছিল। উনি বললেন যে ছাত্রদের অ্যাপয়েন্টেড, এটা লজ্জার বিষয়, উনি ছাত্রদের অ্যাপয়েন্টেড। উনি আজকে ছাত্রদের রাজনৈতিক দল খুলেছেন, ছাত্রদের দল করতে চাইনি, উনি দল করলেন। যত দেশের ভিতরে সমস্যা সৃষ্টি করে উনি মনে করছেন যে আমি অনেকদিন ক্ষমতা থাকবো, এত সহজ কিন্তু না, এত সহজ কিন্তু না। আর আমার ভাই বললেন যে বিরোধী বললেন ইউনিভার্সিটি আসতেছে, আপনি কত বছর অপেক্ষা করবেন ইউনিভার্সিটি আসার জন্য? 5 বছর, 10 বছর? এই সমস্ত কথাবার্তা বলে আওয়ামী লীগকে ডুবিয়েছে এক শ্রেণীর সামরিক আমলা, এক শ্রেণীর ব্যবসায়ী বলতো আজকে অতীতে ছিলাম, এখনো আছে, ভবিষ্যৎ আছে, মৃত্যু পরেও থাকবো। এইরকম এক ধরনের আমলারা, এইজন জেনারেল রশি, জেনারেল মোহাম্মদ আলী, অনেকেই এই সমস্ত কথাগুলো বলতো। কই তারা এখন কোথায় তারা নাই? এই যে আওয়ামী লীগের এত কথাগুলি শেষ করি, এই কথাগুলি বলে ইউনিয়ন সরকারকে ডুবানোর জন্য আজকে এই লোকগুলো দূর থেকে খেতে চলে মনে করি। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ যে কথাটা বললেন, ওই কথাটাই আসতে হবে যে নির্বাচন আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা মাঠ খেলাম, জীবন গড়া, আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে বিগত কিছুদিন যাবৎ একটি মহল বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করতেছে এবং 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে এই সরকারকে একটি ইনক্লুসিভ নির্বাচন দিতে বলেছিল এবং যতটুকু সহযোগিতা করা তিনি করবেন। কিন্তু 8-9 মাস চলে যাওয়ার পরও বাংলাদেশের মধ্যে নির্বাচনের কোনো রোডম্যাপ দিচ্ছেন না ডক্টর ইউনূস সরকার এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে অনেক মতের অমিল হচ্ছে। এইদিকে বিশ্ব পরিস্থিতি অনেক খারাপ হয়ে উঠেছে। অনেকেই বলা বলি শুরু করেছে আমেরিকা বাংলাদেশের পার্শ্ববর্তী যে একটি খালি জায়গায় আছে মায়ানমারের পাশে এবং বাংলাদেশের পাশের যে খালি পাহাড় এবং মায়ানমার সহ বাংলাদেশের কিছু অংশ সহ একটি খ্রিস্টান রাষ্ট্র করতে যাচ্ছে। আপনি বিশ্বের রাজনীতি বুঝলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। আবার সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার সকলকে প্রেশার রাখতে যাচ্ছে আমেরিকা। মোট কথা হচ্ছে মেইন খেলোয়াড় হচ্ছে আমেরিকা। এই যে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থান হয়েছে, এটা কি মনে করেন এমনি হয়েছে? এটার পিছনে অনেক লং প্ল্যানিং ছিল। গণঅভ্যুত্থানের পরবর্তী সময় কি হবে সকল কিছু কিন্তু আগে থেকে ছক করে রেখেছিল এই আমেরিকা। এখন ছক অনুযায়ী সকল কিছু আস্তে আস্তে স্টেপ টু স্টেপ করবে। এগুলো অনেক গুপ্ত সংস্থা আছে পৃথিবীর মধ্যে, ইলুমিনাতি, স্ক্যান বুস, ফ্রি মেসোনারি, এইসব সংগঠন কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে। এদের প্রেসক্রিপশনে কিন্তু ইসরায়েল, তারপরে আমেরিকা অনেক কিছু নির্ভর করে, প্রেসিডেন্ট নির্ভর করে, তাদের সামনের যুদ্ধ কি হবে, কোন দেশে, কোন এশিয়া, মিডল ইস্টে কোথায় কি হবে, সকল কিছু নিয়ন্ত্রণ করে এই গুপ্ত সংস্থা। এরা দাজ্জালের অনুসারী। আর এইদিকে ডক্টর ইউনূস চাইবে এসব আনুষঙ্গিক ব্যাপার দেখিয়ে নির্বাচন পিছিয়ে নিতে এবং আর্মিকে বিতর্কিত করতে। আর্মি যদি রাজি না হয় যে ডক্টর ইউনূস 5 থেকে 10 বছর থাকুক, আর্মির উপর প্রেশার আসলে ডক্টর ইউনূসের ক্ষমতা বাড়বে। আর বিএনপি এখানে কিছু বলার নেই। বিশ্ব রাজনীতি যেখানে টালমাটাল, সেখানে বিএনপি আর কি বলবে? তাই বাংলাদেশের রাজনীতিতে যতই আমরা বিশ্লেষণ করি না কেন, কখন কি হবে বলা খুব মুশকিল। কারণ বিশ্ব থেকে
পৃথিবীর অন্যান্য দেশের রাজনীতিগুলা নিয়ন্ত্রিত হয়, যেসব মোরাল বড় বড় দেশ আছে। এখন বড় বড় দেশের মধ্যে কিন্তু এখন গ্রুপিং লেগে আছে, তারা কম্পিটিশন বেড়ে গিয়েছে, কে কাকে দমিয়ে রাখবে, কার হাতে কোন দেশ থাকবে, সেটা নিয়ে তারা খুবই ব্যস্ত হয়ে আছে। এটা ডক্টর ইউনূসের একদিক দিয়ে প্লাস পয়েন্ট, আরেক দিয়ে মাইনাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট হচ্ছে হয়তোবা তার জীবনও চলে যেতে পারে এই রাজনীতির রিস্কের মধ্যে। আসে মে মাসে, এই মে মাসেই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও নড়েচড়ে বলবে। বাংলাদেশ রাজনীতির এক যুগ সন্ধিক্ষণ অতিক্রম করবে এই মে মাস, নানান দিক থেকে। একদিকে বিএনপি রোডম্যাপ জিকির করবে, কিন্তু রোডম্যাপ আসবে না। অন্যদিকে জুলাই সনদ প্রায় চূড়ান্ত হবে, অতএব ওই ৭১ দিয়ে জুলাইকে ঢেকে দেওয়া বা ৭১ ব্যবসা, এটাও তেমন চলবে না। বিএনপির অনেক চাঁদাবাজ সন্ত্রাসও গ্রেপ্তার হবে। আওয়ামী লীগও ধরা পড়ছে, আওয়ামী লীগের সাবেক এমপি যারা দেশে আছেন খুঁজে খুঁজে সবগুলোকে ধরা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে, কিন্তু নিষিদ্ধ সরকার করবে না। অন দি আদার হ্যান্ড, যে ঘটনাটা তোলপাড় সৃষ্টি করবে সেটা হচ্ছে মে মাসেই শেখ হাসিনার বিচার শুরু হবে। শেখ হাসিনার বিচার বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। শেখ হাসিনার বিচার হবে এবং শেখ হাসিনা যে ঘটনা ঘটিয়েছেন, গণহত্যার মূল মাস্টার মাইন্ড এবং কমান্ডিং রেসপন্সিবিলিটি, এটা প্রমাণ করতে, যেহেতু সদ্য সাবেক ঘটনা, জুডিশিয়াল প্রসেসে এটা প্রমাণ করতেও বেশি সময় লাগবে না, এটা খুবই অল্প সময়ের মধ্যে হবে সম্ভব। তো দর্শক, মে মাসে বিচার শুরু হবে। সেপ্টেম্বরের মধ্যে শুনবেন যে শেখ হাসিনার ফাঁসির রায়, অথবা ফাঁসির রায়, এটা জনগণ প্রত্যাশা করে। আর ফাঁসির রায় যদি নাও হয়, কমপক্ষে দেখবেন যে ৭০ বছর জেল, ৮০ বছর জেল, এরকম ৫০ বছর জেল বা মৃত্যু কারাদণ্ড, এরকম টাইপের কিছু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যদি এই রায় হয়, এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক হবে এবং অন্যদের বিচারের রাস্তা ক্লিয়ার করবে। কারণ শেখ হাসিনার বিচার হলে অন্য সবার বিচার তো হবেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়া মানে কি, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ কিংবা আনিসুল হক অথবা আসাদুজ্জামান খানদের নিশ্চিত ফাঁসির রায় হওয়া, এরা বাঁচতে পারবে না। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হলেও ওদের ফাঁসি হবে। আর ওরা তো পালাতো, কিন্তু একজন সরাসরি ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে, তিনি হচ্ছে আনিসুল হক। কমপক্ষে একজনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা, এটা আর বাকিগুলোকে আজীবন কারাগারে রাখা, এরকম একটা ঘটনা ঘটতে পারে। আর সে একজন হতে পারেন আনিসুল হক। আনিসুল হক চরথাপ্পড় খেয়েছেন, দেখেছেন না, আইনজীবীরা চরথাপ্পড় দেয়, এটা বাস্তবতা। অনেকে বলছেন যে আদালত অঙ্কন এরকম ঘটনা ঘটেনি। আরে আওয়ামী লীগ যে ঘটিয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে কি কখনো ঘটেছে? অনেকে বলছেন, গোলাম মোল্লা রনি বলছেন, ডাক্তার জাহিদ বলছেন, না এটা নিকৃষ্ট, এটা আওয়ামী লীগ আমলেও তো এরকম কোনো ঘটনা ঘটেনি। যত বড়ই বিএনপি জামাতের নেতা হোক, তাদেরকে আদালতে কেউ চরথাপ্পড় দিয়েছে বা আক্রমণ করেছে, এটা আমরা দেখিনি। ভাই, এটা আপনারা দেখবেন কেন? এই আনিসুল হকদের মতো অপরাধ বাংলাদেশের ইতিহাস কেউ করেছে? জামাত বিএনপির লোকজন তারা তো নিরপরাধ। কেউ গণহত্যা চালিয়েছে? আপনি দেখবেন কিভাবে? এরা যা ঘটেছে সেটা নজিরবিহীন। এখন আদালতে বা বিভিন্ন জায়গায় যা ঘটবে, এটা প্রত্যাশিত, স্বাভাবিক, এটাও নজিরবিহীন হবে। যদিও এগুলো নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু পুলিশ করছে, তাদের হেলমেট পরাচ্ছে, তাদেরকে নিরাপদে সরিয়ে নিচ্ছে, তারপর মানুষের ক্ষোভ, কিছু করার নেই। আর এখানে তো গুরুতর কেউ আহত হচ্ছে না। মানুষের এই ক্ষোভের জায়গাটাও আমরা রেসপেক্ট করি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাদের নিরাপদে আদালতে আনা এবং কারাগারে নেওয়া। তো দর্শক, প্রফেসর ইউনূস নিজেই এই সুখবরটা দিয়েছেন যে কি ঘটতে যাচ্ছে। মে মাসে শেখ হাসিনার বিচার শুরু। আল জাজিরাকে ডক্টর ইউনূস দেখেন। বাংলাদেশে তো রাজনৈতিক ইস্যুর অভাব নাই, প্রতিদিন একটা নতুন নতুন ইস্যু আসে, একটা ইস্যু ধামাচাপা পড়ে যায়। সেটা বাংলাদেশের ইতিহাস থেকে আমরা যদি খেয়াল করে দেখবেন, একটা ইস্যু সর্বোচ্চ ৭২ ঘন্টার মতো স্থায়ী থাকে এবং সেটা আড়ালে হারিয়ে যায় অন্য কোনো ইস্যুর আড়ালে। তো সেটাই হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন কিনা আমি জানি না, গত কয়েক সপ্তাহ থেকে দেখবেন বিট্টু কাইরাজ, কিশোর গ্যাংয়ের দুই লিডার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, এরা কিন্তু একদম নীরব হয়ে গেছে, একদম চুপচাপ। মধ্যখানে একদিন শুনলাম দুদক থেকে নাকি তাদেরকে তলব করা হয়েছে, তাদের অতিরিক্ত অবৈধ সম্পত্তির ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে, সেটা নিয়ে তারা দুদকে হাজিরাও দিতে গিয়েছিল। এটা ভিন্ন ইস্যু। তবে আমি যে তথ্য পেলাম আমার একটা সোর্সের মাধ্যমে, হাসনাত এবং সার্জিস কোন রকম ভাবে দেশের বাইরে চলে যাওয়ার জন্য পায়তারা চালাচ্ছে, কিন্তু কোনো প্রকার প্রক্রিয়া তারা করতে পারছে না। সেনাবাহিনীর পক্ষ থেকে মনে হয় কোনো একটা নিষেধাজ্ঞা রয়েছে, সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কিংবা তথ্য আমার কাছে নাই। তবে আমি এতটুকু শিওর হইলাম, ফ্রান্স এম্বাসি এবং পাকিস্তান এম্বাসিতে তারা কঠোরভাবে যোগাযোগ করতেছে, কোনোভাবে যেন বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাওয়া যায়। কারণ 7 মাসে ভাই যা যা করছে, আপনার এই জুলাই অভ্যুত্থানের যে মেটিকুলাস প্ল্যানের অংশ হয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, বিভিন্ন মতের মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, নির্মমতা চালানো, সংখ্যালঘুদের উপর হামলা, ধর্ষণ, তাদের ঘরবাড়ি লুটপাট, ডাকাতি, দখল, এরপর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর কি কি করেছে সেটা আপনারা সবাই দেখেইছেন, এটা নতুন করে বলার কিছু নাই। তো এই যে মেটিকুলাস প্ল্যানের অংশ হয়ে তারা যে একটা মানে আপনার কি বলে ভয়ের সাম্রাজ্য সৃষ্টি করেছে পুরো দেশব্যাপী, বাংলাদেশকে একটা জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত করেছে, বাংলাদেশকে একটা সুস্থ স্বাভাবিক দেশ থেকে একটা অস্থিতিশীল অসুস্থ দেশে পরিণত করেছে, বাংলাদেশের অর্থনীতিকে যারা পায়ে নিচে ফেলার
দ্বার প্রান্তে নিয়ে গেছে, তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত এবং তারা বুঝে গিয়েছে তাদের সময় নাই। সেই জন্যই তারা পাকিস্তান এম্বাসির কিছু তাদের যে তথাকথিত দালাল হত্যাকর্তা রয়েছে, যাদের পরিকল্পনার অংশ তারা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে, তাদের সহায়তা এবং তাদের চাওয়াতে, তাদের আপনার প্রতিশ্রুতিতে কিংবা কেউ বলতে পারেন তাদের পরামর্শে তারা এখন চুপচাপ রয়েছে, যাতে করে তাদের ইস্যুটা কিছুদিনের জন্য ধামাচাপা পড়ে যায় এবং ধামাচাপা পড়ে যাওয়ার পর তারা যেন খুব সুন্দরভাবে দেশ থেকে পালাতে পারে। এবং আপনারা জানেন কিনা জানেন না, তাদের অধিকাংশ মানে যে সম্পদ তারা উপার্জন করেছে গত 7 মাসে, সেটাকে তারা কাতার এবং আপনার দুবাই, এই দুইটা দেশে এবং সুইজারল্যান্ডের একটা অংশ বা সুইজারল্যান্ডে তারা পাচার করেছে এবং সেই পাচারকৃত অর্থ দিয়ে তারা তাদের জীবনকে বিলাসী জীবন হিসেবে আগামী দিনে চালানোর জন্য যা যা দরকার সেটা তারা বন্দোবস্ত করে ফেলেছে দেশের বাইরে। এবং তাদের যে দেশের বাইরে যে দালালগুলো রয়েছে, প্রবাসী দালাল, সেই দালালরা তাদেরকে সহায়তা করেছে। এক্ষেত্রে আসনাদ এবং সার্জিস চুপচাপ রয়েছে, তারা কোনোভাবে এয়ারপোর্টের ইমিগ্রেশনটা ক্রস করতে চাচ্ছে, কিন্তু সেনাবাহিনীর একটা অংশ তাদেরকে সেটা করতে দিচ্ছে না। জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি এখানে হস্তক্ষেপ রয়েছে, যাতে কেউ তাদের অনুমতি ব্যতীত সেফ এক্সিট কিংবা দেশের বাইরে যাইতে না পারে। তো দেখা যাক কি হয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে যারা রয়েছে আফিমখোর, সবগুলাই তো আসলে বাটপার। এই দুই হাসনাত সার্জিস, দুই জঙ্গিরাজ, দুই টুকাই, দুই বদমাইশ, দুই বেহায়া, দুই বাটপার, দুই কিশোর গ্যাংয়ের লিডার, এরা এই প্রক্রিয়ায় আগাচ্ছে। তারা কিভাবে দেশের বাইরে চলে যেতে পারে সেজন্য তারা মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চুপচাপ থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অন্যদিকে বিএনপি নেতা দুদু, সে আবার সার্জিসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ধরনের পিকিউলিয়ার সরকার, পিকিউলিয়ার তাদের ব্যবস্থাপনা, পিকিউলিয়ার তাদের কর্মকাণ্ড, সবকিছু মিলিয়ে এদেরকে আসলে বাংলাদেশের মানুষ কখনোই মাফ করবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। আর এদের চরম শাস্তি বাংলাদেশের মাটিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই আলোচনা করতেছে, সবাই সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। সবার মন্তব্য দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি শেখ হাসিনার বিভিন্ন প্রত্যাবর্তন এবং তার যে বিভিন্ন পরিকল্পনা, সে কীভাবে আসে, বা অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন বিষয়, তারা যে রাজপথে নামে আন্দোলন করে অনেক কিছু করে, এইসব নিয়ে কিন্তু এখানে অনেক কথা হচ্ছে, অনেক নিউজ হয়েছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দিকে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।